হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আরআরবি গ্রুপ ডি এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য। তো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই 30টা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, মানুষের শরীরে প্রতি মিনিটে কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়ার পরিমাণ কত? মানুষের শরীরে প্রতি মিনিটে কার্বন ডাই অক্সাইড নির্গত পরিমাণ হলো 200 মিলিলিটার। 200 মিলিলিটার। মানবদেহে কোষীয় শ্বাস প্রশ্বাসের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আর এই বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে প্রায় 200 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং শারীরিক পরিশ্রমের সময় এর পরিমাণ বৃদ্ধি হতে পারে, অর্থাৎ এটি বিশ্রামের সময়। পরবর্তী প্রশ্ন, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলে? বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলে? তো এখানে সঠিক উত্তর হলো সিনসিটিয়াম। সিনসিটিয়াম বলা হয় বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে সিনসিটিয়াম বলা হয়। আর সিনসিটিয়াম হলো এমন এক কোষ যেখানে একাধিক নিউক্লিয়াস থাকে, আর এটি সাধারণত কোষ বিভাজন ছাড়াই নিউক্লিয়াসের বৃদ্ধি বা কোষের মিলনের ফলে গঠিত হয়, যা প্রাণীজ টিস্যুতে এটি দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, গুরু তেগ বাহাদুর শিখদের কততম গুরু ছিলেন? গুরু তেগ বাহাদুর শিখদের কততম গুরু ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো নবম শিখ গুরু, অপশন ডি। নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর, আর তিনি ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য মুঘলদের বিরুদ্ধে দাঁড়ান। এবং দশম শিখ গুরু হলো গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু। পরবর্তী প্রশ্ন, স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো এখানে সঠিক উত্তর হলো ভিটামিন বি 2, অপশন বি। ভিটামিন বি 2 বা রাইবোফ্লোবিনের অভাবে স্টোমাটাইটিস রোগ হয়, আর এতে মুখে ঘা, জ্বালা, ঠোঁট ফাটার সমস্যা দেখা যায়, আর এটি দেহের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি 2। পরবর্তী প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনীতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? কলহনের রাজতরঙ্গিনীতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো কাশ্মীরের, অপশন বি, কাশ্মীরের। তো এতে কাশ্মীর রাজাদের ধারাবাহিক ইতিহাস বর্ণনা করা হয়েছে, আর এটি ভারতের প্রাচীন ঐতিহাসিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উৎস এই কলহনের রাজতরঙ্গিনী। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম প্লাস্টিড আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী প্রথম প্লাস্টিড আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হলো হেকেল, অর্থাৎ আর্নেস্ট হেকেল। 1866 সালে প্লাস্টিডের ধারণা দেন। তিনি জীবজগতের শ্রেণীবিন্যাস ও বিবর্তন তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং অনেক জীববৈজ্ঞানিক পরিভাষা তারই সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, আলাই দরওয়াজা কোন পাথরে নির্মিত? আলাই দরওয়াজা কোন পাথরের নির্মিত? তো আলাই দরওয়াজা দিল্লির কুতুব মিনারের প্রাঙ্গণে অবস্থিত, আর এটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। এটা মনে রাখবে, আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন, আর এটি লাল বেলে পাথর দিয়ে তৈরি, লাল বেলে পাথর দিয়ে তৈরি এই আলাই দরওয়াজা। পরবর্তী প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল কোন সালে? গেটওয়ে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল কোন সালে? তো গেটওয়ে অফ ইন্ডিয়া রাজা পঞ্চম জর্জে ভারত আগমন উপলক্ষে এটি নির্মাণ শুরু হয়, আর এটি মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হলো গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটি 1911 সালে শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল 1924 সালে। নির্মাণ কাজ শেষ হয়েছিল এবং এটি মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ আদালতে বিচারযোগ্য নয়। এটা মনে রাখবে, আদালতে বিচারযোগ্য নয়। রাষ্ট্রের নির্দেশাত্মকমূলক নীতিসমূহ আদালতে বিচারযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট কার আত্মজীবনী? দ্য ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট কার আত্মজীবনী? তো এখানে সঠিক উত্তর হলো পুলেল্লা গোপীচাঁদ। পুলেল্লা গোপীচাঁদের রচিত এই আত্মজীবনীটি, আর এই বইতে তার খেলোয়াড়ি জীবন ও কোচিং ক্যারিয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি ভারতের অন্যতম সফল ব্যাডমিন্টন কোচ ছিলেন। তিনি ছিলেন ব্যাডমিন্টন কোচ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতের কততম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতের
স্থান অধিকার করে 13তম। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে 14তম স্থান অধিকার করে, কিন্তু 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্য বিভক্ত হওয়ার ফলে পশ্চিমবঙ্গ 13তম রাজ্যে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর হলো প্রফুল্লচন্দ্র রায়, অপশন ডি প্রফুল্লচন্দ্র রায়। তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। ভারতীয় রসায়ন গবেষণার তার অবদান অসামান্য। তাকে আধুনিক ভারতীয় রসায়নের জনক বলা হয়। এটা মনে রাখবে, আধুনিক ভারতীয় রসায়নের জনক বলা হয় প্রফুল্লচন্দ্র রায়কে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসের কারণে পিতল বিবর্ণ হয়ে যায়? কোন গ্যাসের কারণে পিতল বিবর্ণ হয়ে যায়? তো এখানে সঠিক উত্তর হলো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের জন্য পিতল বিবর্ণ হয়ে যায়, আর এই গ্যাস পিতলের সাথে বিক্রিয়া করে কালো রঙের সালফাইড তৈরি করে, ফলে পিতল বিবর্ণ হয়ে যায়, আর এটি বাতাসে খুব অল্প পরিমাণে লক্ষ্য করা যায়, হাইড্রোজেন সালফাইড। পরবর্তী প্রশ্ন, অ্যাকুয়া রেজিয়া বা অম্লরাজ কি? অ্যাকুয়া রেজিয়া বা অম্লরাজ কি? তো এখানে সঠিক উত্তর দেখো, তো অ্যাকুয়া রেজিয়া বা অম্লরাজ হলো 3 ভাগ গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ গাঢ় HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে অ্যাকুয়া রেজিয়া বা অম্লরাজ বলা হয়, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ড্রেন থিওরি এর প্রবক্তা কে? ড্রেন থিওরি এর প্রবক্তা কে? তো এখানে সঠিক উত্তর হলো দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ড্রেন থিওরির মাধ্যমে তিনি ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ তুলে ধরেন। তাকে, এই দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, মনে রাখবে, গ্র্যান্ড ওম্যান অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, এগ্রিকালচারাল শট কোন খেলার সাথে যুক্ত? এগ্রিকালচারাল শট কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হলো ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো এগ্রিকালচারাল শট। কোনো যখন প্লেয়ার নিয়ম বহির্ভূত যখন কোনো শট মারে, যখন আড়াআড়ি, বিশেষ করে আড়াআড়ি শট যখন ক্রিকেটার মারে, তখন এই শটটিকে এগ্রিকালচারাল শট বলা হয়, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, পাণ্ডুবাণী কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত? পাণ্ডুবাণী কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকসঙ্গীত? তো এখানে সঠিক উত্তর দেখো, তো এখানে সঠিক উত্তর হলো ছত্তিশগড়ের, অপশন ডি ছত্তিশগড়ের জনপ্রিয় লোকসঙ্গীত হলো পাণ্ডুবাণী, আর এতে মহাভারতের কাহিনী গীত আকারে পরিবেশন করা হয় এই পাণ্ডুবাণীতে। পরবর্তী প্রশ্ন, তামার বিশুদ্ধিকরণ কোন পদ্ধতিতে হয়? তামার বিশুদ্ধিকরণ কোন পদ্ধতিতে করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তামার বিশুদ্ধকরণ করা হয়। এতে অশুদ্ধ তামা অ্যানোডে দ্রবীভূত হয় এবং বিশুদ্ধ তামা ক্যাথোডে জমা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা কোন দেশের সাথে ভাগ করেছে? পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা কোন দেশের সাথে ভাগ করেছে? তো সঠিক উত্তর হলো বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা ভাগ করেছে। তো পশ্চিমবঙ্গ 3টি দেশের সাথে তার সীমানা ভাগ করেছে। 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর নেপাল এবং তৃতীয়টি হলো ভুটান। এই 3টি দেশের সাথে, তার মধ্যে বাংলাদেশে সর্বাধিক সীমানা ভাগ করেছে, প্রায় 4096 কিলোমিটার সীমানা ভাগ করেছে। পরবর্তী প্রশ্ন, সচিন টেন্ডুলকার তার 100তম আন্তর্জাতিক শতরান, অর্থাৎ 100টা যে সেঞ্চুরি করেছিল সচিন টেন্ডুলকার, তার 100তম এই আন্তর্জাতিক শতরান কার বিরুদ্ধে হয়েছিল, কোন টিমের বিরুদ্ধে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বাংলাদেশের বিরুদ্ধে। তো বাংলাদেশের সাথে তো সচিন টেন্ডুলকার 2012 সালে এশিয়া কাপে 100তম শতরান করেন, আর এটি ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে না? কোন রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে না? তো এখানে সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ ছত্তিশগড় রাজ্যের সাথে কোনো সীমানা স্পর্শ করে না। ঝাড়খণ্ড, এছাড়াও বিহার, সিকিম, অসম প্রভৃতি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করলেও ছত্তিশগড় রাজ্যের সাথে স্পর্শ করে না। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ভারতরত্ন। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যেটি 1954 সালে এটি চালু হয়, আর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এটি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ধূপগড়।
ধূপগড় হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আর এটি মধ্যপ্রদেশে অবস্থিত। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য খুবই বিখ্যাত এই ধূপগড় থেকে। পরবর্তী প্রশ্ন, হোয়াইট লাং ক্যান্সার কিসের ফলে হয়? হোয়াইট লাং ক্যান্সার কিসের ফলে হয়? তো এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো হোয়াইট লাং হয় অ্যাসবেস্টসের কারণে। অ্যাসবেস্টসের সূক্ষ্ম কণা ফুসফুসে জমে ক্যান্সার সৃষ্টি করে, যা দীর্ঘদিন সংস্পর্শে থাকলে অ্যাসবেস্টোসিস রোগ হয় আর এটি অত্যন্ত ক্ষতিকর বা হোয়াইট লাং ক্যান্সার হয় অ্যাসবেস্টসের জন্য। পরবর্তী প্রশ্ন, ডিএনএর একটি প্যাচের দৈর্ঘ্য কত? ডিএনএর একটি প্যাচের দৈর্ঘ্য কত? তো এখানে সঠিক উত্তর হলো 3.34 অ্যামস্ট্রং। 3.34 অ্যামস্ট্রং। ডিএনএর প্রত্যেকটি ব্যাস 3.34 অ্যামস্ট্রং। সম্পূর্ণ হেলিক্সের এক প্যাচ প্রায় 34 অ্যামস্ট্রং দীর্ঘ আর এটি জিনগত তথ্য বহন করে। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত আমরা লক্ষ্য করি। নর্মদা নদীর ধোঁয়াধার জলপ্রপাত এই নদীর উপরেই অবস্থিত আর এটি জব্বলপুরের কাছে একটি বিখ্যাত পর্যটন স্থান। পরবর্তী প্রশ্ন, ডিভিডি এর পুরো নাম কি? ডিভিডি এর পুরো নাম কি? তো ডিভিডি একটি ডিজিটাল স্টোরেজ মাধ্যম। তো এর পুরো নাম হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। ডিজিটাল ভিডিও ডিস্ক হলো ডিভিডি এর পুরো নাম আর এটি ভিডিও, অডিও ও ডাটা সংরক্ষণ করা যায় আর এটি সিডির উন্নত সংস্করণ। সিডির উন্নত সংস্করণ। পরবর্তী প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? তো এলিফ্যান্টা কেভস বা এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত আর এটি শিবের ভাস্কর্যের জন্য বিখ্যাত আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই এলিফ্যান্টা গুহা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সৃষ্ট ঘূর্ণবাত কী নামে পরিচিত? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হলো টাইফুন। দক্ষিণ চীন সাগরের ঘূর্ণবাতকে টাইফুন বলা হয় আর এটি শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোনের একটি রূপ। ভৌগোলিক অবস্থান অনুসারে নাম পরিবর্তন হয়, যেমন সাইক্লোন নাম ভারত এবং বাংলাদেশ সীমান্তে এই সাইক্লোন নাম হয় হ্যারিকেন। হ্যারিকেন হয় ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন এবং টর্নেডো বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্ট ঘূর্ণবাতকে টর্নেডো বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন মৌল এমালগাম তৈরি করে? কোন মৌল এমালগাম তৈরি করে? তো এখানে সঠিক উত্তর হলো পারদ। অপশন সি, পারদ অন্যান্য ধাতুর সাথে মিশে এমালগাম তৈরি করে আর এটি রসায়ন ও দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয়। স্বাভাবিক তাপমাত্রায় এটি তরল ধাতু। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো জামনগর। জামনগর, গুজরাটের জামনগর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার আর এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রির দ্বারা পরিচালিত হয়। আর ভারতের সবচেয়ে প্রাচীনতম তৈল শোধনাগার হলো ডিগবয় আর বৃহত্তম তৈলক্ষেত্র হলো বোম্বে হাই। বৃহত্তম তৈলক্ষেত্র হলো বোম্বে হাই আর আর প্রাচীনতম তৈলক্ষেত্র হলো এই ডিগবয় এবং প্রাচীনতম তৈল শোধনাগারও হলো এই ডিগবয়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যান? কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যান? তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, হুমায়ুন। হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয় আর এটি ইতিহাসের একটি আকস্মিক এবং উল্লেখযোগ্য ঘটনা এবং এই হুমায়ুনের পর সিংহাসনে বসে তার পুত্র আকবর এবং এই আকবরই হলো মুঘল সম্রাটের শ্রেষ্ঠ রাজা। তো বন্ধুরা, এই ছিল আমাদের 32টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আরআরবি গ্রুপ ডি এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 32টা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।